আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি পড়াবো হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। আজকে আমাদের বোটানি অধ্যায় 8-এর 4 নম্বর ক্লাস। আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যে এই অধ্যায়টাকে আমরা ভাগ করছি হচ্ছে 2 ভাগে। প্রথম ভাগে আমরা পড়বো হচ্ছে ভাজক টিস্যু এবং দ্বিতীয় ভাগে আমরা পড়বো হচ্ছে স্থায়ী টিস্যু। তা আমাদের প্রথম 3টা ক্লাসে আমি ভাজক টিস্যু প্রকারভেদ এবং স্থায়ী টিস্যুর ব্যাপারে ডিসকাশন কমপ্লিট। আজকে হচ্ছে আমি পড়াবো হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। এখন আমি বলি টিস্যুতন্ত্রটাকে ভাগ করা হয়েছে 3 ভাগে। ত্বকীয় টিস্যুতন্ত্র, একটা হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র, আর একটা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। ক্লাস শুরু করার আগে আমি কিছু কথা বলি। তোমরা যারা ভিডিও ক্লাসগুলো করবে তারা ক্লাস শুরু করার আগে অবশ্যই সামনে খাতা নিয়ে বসবে এবং লেকচারটা নোট করার ট্রাই করবে। অথবা আমার ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে আমাকে নক করলেই আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটা দিতে পারবো। আর অবশ্যই চেষ্টা করবে ক্লাসগুলো ধীরে সুস্থে করার, কারণ তুমি যদি নর্মাল স্পিডে ক্লাসগুলো দেখো তাহলে তোমার মাথায় খুব স্লোলি এন্ট্রি নেবে। আর যদি তুমি স্পিড বাড়িয়ে দেখো তাহলে খুব দ্রুত কাজ করবে, দ্রুত যাবে। আমার মনে হয় স্লোলি যেটা এন্ট্রি নেবে সেটা অনেক দিন মাথায় থাকবে। তাহলে সময় নিয়ে ক্লাসগুলো করার ট্রাই করবে। এবং প্লেলিস্টে বোটানি চ্যাপ্টার 8 এই নামের যে প্লেলিস্ট আছে সেখানে ক্লাস নাম্বার দেখে দেখে সিরিয়ালি যদি তুমি ক্লাসগুলো করো তাহলে তুমি ইজিলি সব কিছু পারবে বুঝতে। তো এখন আজকে টিস্যুতন্ত্রের প্রথম ক্লাস, সেটার নাম হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। এখান থেকে রিটেন এবং এমসিকিউ 2 জায়গা থেকেই প্রশ্ন আসে। তো আমি ক্লাসটাকে ভাগ করছি হচ্ছে টোটাল 5টা ধাপে। যেমন ফার্স্টে হচ্ছে আমি ডিসকাস করব হচ্ছে ত্বক নিয়ে, সেকেন্ডলি হচ্ছে কোষ নিয়ে, তারপর হচ্ছে এপিডার্মিসের কাজ, তারপর হচ্ছে এপিডার্মাল উপবৃদ্ধি, তারপর হচ্ছে এপিডার্মাল রন্ধ্র। এটার মধ্যে আবার 2টা ভাগ আছে, একটা হচ্ছে পত্ররন্ধ্র আর একটা হচ্ছে পানি পত্ররন্ধ্র বা হাইডাথোট। ওকে, তাহলে আসো হচ্ছে আমরা স্টার্ট করি। প্রথমত হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। এটা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝবো? দেখো, ত্বকের ইংলিশ হচ্ছে ডার্মিস। আমাদের স্কিনটা হচ্ছে আমাদের ত্বক বা ডার্মিস। যারা স্কিনের ডক্টর তাদেরকে হচ্ছে আমরা ডার্মাটোলজিস্ট নামে চিনি। তো এখানে গাছের ত্বক, তাহলে এটাকে যদি আমি ইংলিশ করি তাহলে এটা হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম, আর বাংলায় হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। সো এখন হচ্ছে আমি যদি সোজা কথায় বলি যে ত্বকীয় টিস্যুতন্ত্র কাকে বলে, এটা যদি ডেফিনেশন আসে তুমি লিখবে যে টিস্যু তন্ত্র উদ্ভিদের বহিরাবরণ সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। এখন এখান থেকে একটা এমসিকিউ আসে। আমরা ভাজক টিস্যুর পড়ে ফেলছি। ভাজক টিস্যুর ক্লাস থেকে আমরা জানি যে ভাজক টিস্যু উৎপত্তি হচ্ছে ভাজক টিস্যু থেকে এই ত্বকীয় টিস্যুতন্ত্রটা সৃষ্টি হবে। যদি আমি এটা অন্যভাবে বলি যে এটা অ্যাকচুয়ালি প্রাইমারি ভাজক টিস্যু থেকে সৃষ্টি হয়। কোন ধরনের? এটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু থেকে সৃষ্টি হবে। এটা এমসিকিউর মধ্যে কিন্তু আসে। তাহলে আমরা জাস্ট ডেফিনেশনটা শিখলাম এবং হচ্ছে এইটা আমি তো জানবো এটা হচ্ছে উৎপত্তিটা কোথায়। এই যে দেখো, উৎপত্তিটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু থেকে এটার উৎপত্তি হয়, প্রাইমারি ভাজক টিস্যু থেকে। দেন আসো হচ্ছে আমরা যদি এই ত্বকীয় টিস্যুতন্ত্রটা কিভাবে বিন্যস্ত থাকে সেটা জানার আগে আমরা আরেকটা এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন আমরা শিখব। সেটা হচ্ছে এপিব্লেমা কাকে বলে আর একটা হচ্ছে এপিডার্মিস কাকে বলে। দেখো, এপিব্লেমার শেষে আছে হচ্ছে ম। তাহলে আমি যদি কখনো কনফিউজড হই যে এপিব্লেমা কোনটা আর এপিডার্মিস কোনটা, যেটা আমি সহজে পারবো হচ্ছে এপিব্লেমার শেষে আছে হচ্ছে ম, তার মানে উদ্ভিদের মূলের বহিরাবরণ বা মূলের যে ত্বক সেটার নাম হচ্ছে এপিব্লেমা। আর তেমনিভাবে মূলের উপরে আছে হচ্ছে কাণ্ড, সেই কাণ্ডের বহিরাবরণের নাম হচ্ছে এপিডার্মিস। তাহলে তুমি ডেফিনেশনটা শিখবে, উৎপত্তিটা জানবে, এপিব্লেমা কাকে বলে জানবে এবং এপিডার্মিস কাকে বলে জানবে। এগুলা এমসিকিউর মধ্যে এবং জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসে। দেন আসো এই যে ত্বকীয় টিস্যুতন্ত্রের বিন্যাসটা, এটা মাঝে মাঝে 2 নম্বরে রিটেনে আসতে পারে এবং প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর এবং প্রতিটা লাইন এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। খেয়াল করো, এই যে ত্বকীয় টিস্যুতন্ত্রের বিন্যাসগুলা বলা হয়ে থাকে হচ্ছে একসারি প্যারেনকাইমার টিস্যু দিয়ে তৈরি হয়। প্যারেনকাইমার টিস্যু, এই যে দেখো, এটা হচ্ছে তোমার, যে দেখো একসারি প্যারেনকাইমার টিস্যু দিয়ে হয়। যে দেখো, এগুলো হচ্ছে প্যারেনকাইমার টিস্যু।
দেখছো এই যে প্যারেনকাইমার টিস্যুগুলো আবার কেমন হবে দেখতে, আয়তাকার থাকবে এবং অতি ঘনভাবে সন্নিবেশিত থাকবে। দ্যাট মিনস দেখো একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে। তাহলে এই যে বিন্যাসগুলো এগুলো এক সারিতেও থাকতে পারে, আবার একাধিক সারিতেও হতে পারে। যেমন দেখো 2 সারিতে যদি বিন্যস্ত থাকে, হ্যাঁ, সেগুলোর এক্সাম্পল হচ্ছে পরীক্ষার মধ্যে আসে বট, অশ্বত্থ আর একটা হচ্ছে পাকুড়। ওকে, এই 3টা গাছ হচ্ছে 2 সারি প্যারেনকাইমা টিস্যু বিন্যস্ত হয়ে এটার ত্বকটা হয়। আর 3 সারিটা হয় হচ্ছে, এটার এক্সাম্পল হচ্ছে আমরা সামটাইমস 3 সারি ত্বকীয় বা আবরণী টিস্যুতন্ত্র পেতে পারি। এটার নাম হচ্ছে, এটার এক্সাম্পল হচ্ছে আমরা পাবো হচ্ছে এই যে দেখো, তুমি এইভাবে মনে রাখতে পারবে। দেখো যেহেতু এটা 3 সারি, সো তুমি এখানে 3টা ব দাও, 3টা ব। এখান থেকে ধরো ক, র, বি, শেষ। তাহলে তোমার আর ভুলার কোনো সম্ভাবনা নাই। 3 সারি, 3টা ব দিবা, ক, র, বি। তাহলে হচ্ছে আমরা জানলাম 1 সারি প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি হতে পারে, 2 সারি দিয়েও হতে পারে, 3 সারি দিয়েও হতে পারে। ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আয়তাকার। আমার ততটা আয়তাকার তো লাগছে না, তবে এগুলো হচ্ছে আয়তাকার এবং ঘনভাবে সন্নিবেশিত থাকবে এবং মাঝখানে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকবে না। এমনভাবে বিন্যস্ত থাকবে যে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকবে না। কারণ খেয়াল করো, ওরা তো আবরণী দিচ্ছে, আবরণীর মধ্যে যদি কোনো ধরনের অনেক বড় ধরনের ফাঁকা জায়গা থাকে তাহলে সেটা কিন্তু প্রপার প্রোটেকশনের কাজটা করতে পারবে না। কিন্তু স্পেশাল পয়েন্ট হচ্ছে আবরণী মাঝখানে কোনো ধরনের ফাঁকা জায়গা না থাকলেও সেখানে পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্র হচ্ছে কাণ্ড বা পাতার মধ্যে যে ছোট ছোট ছিদ্র থাকে সেটাকে বলা হচ্ছে পত্ররন্ধ্র। আমরা ক্লাস 9-10-এ পড়ছি, আজকেও আমরা পড়বো। তার মানে এগুলো হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্রের বেসিক বা এটা হচ্ছে বিন্যাস। তাহলে আমাদের প্রথম টপিকটা শেষ হয়ে গেল। আমি আরেকবার রিপিট করছি। ফার্স্ট অফ অল ডেফিনেশনটা শিখবে। উৎপত্তিটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। এপিব্লেমা হচ্ছে মূলের আবরণীকে বলা হয়েছে এপিব্লেমা, কাণ্ডের আবরণীকে বলা হয়েছে এপিডার্মিস। এটার বিন্যাসটা হচ্ছে 1 সারি প্যারেনকাইমা কোষ দিয়ে বিন্যস্ত থাকতে পারে, 2 সারিও হতে পারে। 2 সারির এক্সাম্পল হচ্ছে বট, অশ্বত্থ, পাকুড়। 3 সারির এক্সাম্পল হচ্ছে করবী। এগুলো হচ্ছে আয়তাকার এবং ঘনভাবে সন্নিবেশিত থাকবে এবং এদের মাঝখানে কোনো ধরনের আন্তঃকোষীয় ফাঁক থাকবে না, তবে পত্ররন্ধ্র থাকতে পারে। তোমরা এগুলো সুন্দরভাবে নোট করবে, প্রতিটা জিনিস থেকে এমসিকিউ আসতে পারে। নেক্সট হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আবরণী টিস্যুর কোষের ব্যাপারে আমরা তো জানবো। আচ্ছা, আমরা এখন আমাদের ত্বক শেষ করে আমরা এখন কোষ পড়ব। দেখো এই কোষের টপিকটা পুরোটাই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন মনে রাখবা, যেটাই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেটা কোনো না কোনোভাবে জ্ঞানমূলকে চলে আসতে পারে। আমি খুব কম সময়ের মধ্যে কোষ পাঠটুকু পড়াই, যেহেতু এখানের মধ্যে এমসিকিউ আসে, তোমরা কিছু একটু বুঝে পড়বে, তাহলে এগুলা মনে রাখতে পারবে। দেখো ত্বকীয় টিস্যুতন্ত্রের মধ্যে রক্ষী কোষ, কর্কোষ, সিলিকা কোষ, বুলিফর্ম কোষ, মাইরোসিন কোষ, এরকম 4 ধরনের কোষ আমরা বেসিক্যালি পাই। তো এখন হচ্ছে রক্ষী কোষটা আমরা খুব ভালোভাবে পত্ররন্ধ্র পড়ার টাইমে জানবো, তারপর আমি ইন শর্টে বলি। রক্ষী কোষ হচ্ছে এই যে দেখো এখানের মধ্যে হচ্ছে এরকমভাবে 2 ভাবে থাকে, 2টা রক্ষী কোষ। দেখো এই যে এভাবে, এই যে একটা, এই যে হচ্ছে আবার হচ্ছে এই যে আরেকটা। হ্যাঁ, এই যে দেখো এই যে 2টা রক্ষী কোষ, যেহেতু এটা কোষ, এখানে তো নিউক্লিয়াস থাকবে, এখানে হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু থাকবে। এখন দেখো এই 2টা রক্ষী কোষের মাঝখানে ফাঁকা জায়গা, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি, এই ফাঁকা জায়গাটাই হচ্ছে পত্ররন্ধ্র। তো স্বাভাবিকভাবে একটু আগে কিন্তু আমি তোমাদেরকে ইনফর্ম করেছিলাম যে ত্বকের মধ্যে কিন্তু কোনো ধরনের আন্তঃকোষীয় ফাঁক থাকে না, তবে পত্ররন্ধ্র থাকবে। আর এই যে পত্ররন্ধ্রটা তৈরি করতে সাহায্য করে যে কোষ, সেই কোষটার নাম হচ্ছে রক্ষী কোষ বা গার্ড সেল। এখন অনেক সময় আমরা যে ভুলটা করি, এই রক্ষী কোষ যেহেতু একটা কোষ, এটার ভিতরে নিউক্লিয়াস এবং ক্লোরোপ্লাস্ট সব কিছুই কিন্তু থাকবে। যে দেখো এটার মধ্যে হচ্ছে নিউক্লিয়াস এবং হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই সব কিছু কিন্তু থাকবে, নিউক্লিয়াস এবং ক্লোরোপ্লাস্ট।
দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা কিছু ইনফরমেশন জানবো যে কাইটিন কাকে বলে, কিউটিন কোনটা, কিউটিকল কোনটা। দেখো এই যে কাইটিন, কিউটিন, কিউটিকল এগুলো হচ্ছে আবরণীটাকে অনেক বেশি স্ট্রং করে। তাহলে এখন দেখো এখান থেকে একটা এমসিকিউ আসে যে কাইটিন এটা কি ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি হয়। দেখো আমি শিখাই দিচ্ছি, কাতে কাইটিন, কাতে হচ্ছে কার্বোহাইড্রেট। দ্যাট মিনস এই যে কাইটিনটা তৈরি হয় হচ্ছে কার্বোহাইড্রেট দিয়ে। কি দিয়ে? কার্বোহাইড্রেট দিয়ে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে রক্ষী মানে উদ্ভিদের ত্বকীয় টিস্যু তন্ত্রের মধ্যে যে আবরণীটা সেটা কাইটিন দিয়েও তৈরি হতে পারে। দেন আসলে হচ্ছে কিউটিন, এই কিউটিনটা হচ্ছে তৈরি হয় হচ্ছে প্রোটিন দিয়ে, মানে এটা প্রোটিন দিয়ে হয়। আর কিউটিকলটা, এই যে দেখো কিউটিকলটা হচ্ছে বেসিক্যালি এটা তৈরি হয় হচ্ছে লিপিড দিয়ে। আমি যদি ডিরেক্টলি বলি লিপিড, দেখো তুমি মনে রাখবে হচ্ছে কাতে কাইটিন, কাতে কার্বোহাইড্রেট, কিউটিন প্রোটিন, কিউটিকল লতে হচ্ছে লিপিড। অনেক সময় আমরা কনফিউজড হই, আমরা কাইটিনটাকে হয়তো প্রোটিনের আন্ডারে ফেলে দিতে চাই, বাট তুমি মাথায় রাখবা কাতে কাইটিন, কাতে কার্বোহাইড্রেট। দেন হচ্ছে কিউটিন, এটা হচ্ছে প্রোটিন দিয়ে হয়। আর কিউটিকলের শেষে যেহেতু ল আছে এটা হচ্ছে লিপিড দিয়ে হয়। এখন তোমাদের অ্যাকর্ডিং টু চ্যাপ্টার 8 কিউটিন এবং সুবেরিনের দুইটা এক হয়ে এই কিউটিকল আবরণীটা তৈরি করে। এবং এখান থেকে একটা মাস্টার এমসিকিউ আসে, সেটা হচ্ছে এই কিউটিকল থাকার কারণে ছত্রাক অ্যাটাক করতে পারে না। এটা মাথায় রাখবে, এটা পরীক্ষার মধ্যে এমসিকিউতে ইনভেরিয়েবলি আসে। দেন হচ্ছে লিগনিন, কিছু কিছু গাছের মধ্যে লিগনিনের আবরণী থাকে, যেমন স্পেশালি হচ্ছে আমাদের চ্যাপ্টার 7-এর সাইকাস এবং পাইনাস, দ্যাট মিনস নগ্নবীজি উদ্ভিদের মধ্যে হচ্ছে আমরা এই লিগনিনের আবরণীটা পেতে পারি। এই সাইকাস, পাইনাস এবং ঘাস, এটা এমসিকিউর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আসে। আমি আবারও বলছি, কোর্স থেকে 99% কোয়েশ্চেন আসে এমসিকিউ। দেন দেখো হচ্ছে তুমি স্পেশালি এটা এমসিকিউর জন্য পড়বে যে এখানে কর্ক এবং সিলিকা কোষ থাকে, যেগুলো হচ্ছে ঘাস এবং নলখাগড়ার মধ্যে আমরা পেতে পারি। তাহলে হচ্ছে রক্ষী কোষ গেল, কর্ক সিলিকা কোষ গেল। এবার আসে হচ্ছে মাইরোসিন কোষ, এটা খুবই ইন্টারেস্টিং। দেখো কোষটার নাম হচ্ছে মাইরোসিন কোষ। এখানে যে এনজাইমটা থাকবে এটার নাম হচ্ছে মাইরোসিনেস এনজাইম। আমরা জানি এনজাইমের নামের শেষে এস যুক্ত হয়, এস, মাইরোসিনেস। ওকে, তো এই মাইরোসিনেস এনজাইমটা যদি কোনো উদ্ভিদের মধ্যে থাকে, ধরো সরিষা গাছের মধ্যে মাইরোসিনেস এনজাইমটা থাকে, তো কোনো ছাগল যদি সরিষা গাছের পাতা খাওয়ার জন্য কামড় দেয়, প্রথমে সে কামড় দিল, দেওয়ার সাথে সাথে পাতাটা যখন চাবাবে, চাবানোর পরে যখন সে এই মাইরোসিনেস এনজাইমটা তার মুখে চলে যাবে, এটা থেকে খুবই বাজে গন্ধ আসে, তখন ওই ছাগলটা বা ওই পশুটা সে আর ওই সরিষা গাছটা খাবে না। তাহলে খেয়াল করো, এই যে সরিষা গাছটা সে খেলো না, ফলে এই সরিষা গাছের প্রোটেকশন হিসেবে সে কাজ করলো। ওকে, দেন দেখো হচ্ছে বুলিফর্ম কোষ। আচ্ছা, বুলি শব্দের অর্থ হচ্ছে বাবল। এটা হচ্ছে তুমি কোথায় পাবা? এই যে দেখো আমি এটা এভাবে বুঝাই, ধরো এটা হচ্ছে একটা গাছ, এই গাছের মধ্যে হচ্ছে এই জায়গাতে হচ্ছে পত্ররন্ধ্র থাকে। হ্যাঁ, এখন এই যে দেখো পত্ররন্ধ্র মানে রক্ষী কোষগুলা, এখন এই বুলিফর্ম মানে হচ্ছে এই যে বাবল, এই যে অনেকগুলা বাবল হয়। হ্যাঁ, আমি অন্য কালারের পেন দিয়ে আঁকি, এই যে দেখো এই যে বাবল, এগুলো কি? এগুলো হচ্ছে বাবল। এই বাবলগুলো হচ্ছে বড় ছোট হয়। হ্যাঁ, আমরা জানি হচ্ছে বাবলের ভিতরে হচ্ছে বাতাস থাকে, বাবলগুলা বড় ছোট হয়ে, যদি বড় হয় তাহলে পত্ররন্ধ্রটা হচ্ছে ক্লোজ হয়ে যায়, দ্যাট মিনস পত্ররন্ধ্র বন্ধ হয়। আবার হচ্ছে বাবলগুলো যদি ছোট হয়ে যায় তাহলে পত্ররন্ধ্রটা খোলে। আমরা জানি পত্ররন্ধ্র খোলা হওয়া বন্ধ হওয়ার উপর ডিপেন্ড করে প্রস্বেদনের হ্রাস বৃদ্ধি, মানে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে যে জলীয় বাষ্পটা বের হয়ে গেলে সেটাকে বলি হচ্ছে আমরা প্রস্বেদন। তাহলে বুলিফর্ম কোষটা বড় হলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, ফলে প্রস্বেদনটা কমে যাবে। বুলিফর্ম কোষটা ছোট হয়ে গেলে পত্ররন্ধ্রটা খুলে যাবে, ফলে প্রস্বেদনটা বেশি পরিমাণে বাড়বে। এটা হচ্ছে বুলিফর্ম কোষের ইম্পর্টেন্স, এবং এটা তুমি গম, আখ, ভুট্টার মধ্যে পাবা। দেখো ছোট ছোট কিছু এমসিকিউ আছে, এগুলো তুমি একদিনে পারবা না, তোমাকে বারবার পড়তে হবে। তুমি আজকে পড়লা, এরপর তুমি তোমার কলেজে সিটির টাইমে পড়বা, কলেজে ফার্স্ট সেমিস্টার ফাইনালের টাইমে পড়বা, টেস্টের টাইমে, প্রি টেস্টের টাইমে, দেন বিভিন্ন জায়গায় টেস্ট পরীক্ষার টেস্ট দিবা, তারপর যে তুমি এইচএসসিতে যাবা, এরপরে তুমি অ্যাডমিশনে যাবা। এতদিন এতবার পড়লে তুমি যে কোনো এমসিকিউ তোমার চোখের মধ্যে ফিক্সড হয়ে যাবে, তুমি তখন এমনিতে এগুলা পারবা।
তাহলে হচ্ছে আমাদের 4টা কোষ কিন্তু শেষ হয়ে গেল। এখন দেখো আরেকটা স্পেশাল এমসিকিউ আছে, এটা হচ্ছে ফুলের ত্বক এবং পাপড়িতে এন্থোসায়ানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ পাওয়া যায়। এখন এই এন্থোসায়ানিনটা অ্যাকচুয়ালি কি করে, দেখো নামের মধ্যে পরিচয়, দেখো এন্থোতে হ আছে, ও হচ্ছে একটা গাছের হলুদ রঙের জন্য দায়ী, আর সায়ানিন কথাটা আসে হচ্ছে সায়ানো থেকে, সায়ানো শব্দের অর্থ হচ্ছে ব্লু, তার মানে সে ব্লু কালারটা দিতে হেল্প করে। অথবা আমি এভাবে মনে রাখি, সায়ানিন, নিন থেকে হচ্ছে নীল, তাহলে সে হচ্ছে নীল রংটা দেয়। লাস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা অধ্যায় 7-এ পড়েছিলাম হচ্ছে মিউসিলেজ। মিউসিলেজ পূর্ণ এক ধরনের লিকুইড বের হয় হচ্ছে জবা ফুল থেকে, তার মানে সামটাইমস এই যে ত্বক থেকে মিউসিলেজও বের হতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি আরেকবার বলছি, তোমরা একটু ঠান্ডা মাথায় শোনো। কি কি ধরনের কোষ আছে? রক্ষী কোষ, কর্কশ সিলিকা কোষ, মাইরোসিন কোষ, আর হচ্ছে বুলিফর্ম কোষ। রক্ষী কোষ থেকে হচ্ছে তোমার আসে হচ্ছে রক্ষী কোষগুলো হচ্ছে আমরা জানি এটা হচ্ছে পত্ররন্ধ্র ক্রিয়েট করে, এবং হচ্ছে ওটা থেকে হচ্ছে তোমার প্রস্রবণে খোলা বন্ধ হওয়াটা সে কন্ট্রোল করতে পারে। কাইটিন হচ্ছে কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, কিউটিন হচ্ছে একটা প্রোটিন, কিউটিকল হচ্ছে লিপিড, লতে লিপিড, কাতে কাইটিন কার্বোহাইড্রেট, কিউটিন থেকে প্রোটিন, কিউটিকলের লতে হচ্ছে লিপিড, এটা মনে রাখবে, এটা এমসিকিউতে আসে। দেন হচ্ছে লিগনিনটা থেকে আসে হচ্ছে সাইকাস, পাইনাস এবং ঘাস, মানে লিগনিনের আবরণী থাকলে সেটাকে হচ্ছে আমরা সাইকাস, পাইনাস এবং ঘাস জাতীয় উদ্ভিদের মধ্যে আমরা পাবো। কর্ক এবং সিলিকা কোষ, সেটা হচ্ছে ঘাস এবং নলখাগড়া জাতীয় উদ্ভিদের মধ্যে আমরা পাবো। আর মাইরোসিন কোষ থেকে মাইরোসিনেজ এনজাইম আসবে, যেটা সরিষা গাছের মধ্যে পাবো, ওটা দুর্গন্ধ ছড়ায়, ফলে সরিষা গাছ গরু ছাগল খায় না। আর এটা হচ্ছে বুলিফর্ম কোষ, খুবই ইম্পর্টেন্ট, প্রস্বেদন হ্রাস বৃদ্ধি করে এবং গমাক ভুট্টার মধ্যে আমরা পাবো। আর এন্থোসায়ানিন, এটা হচ্ছে হলুদ এবং নীল বর্ণ দেয়। আরেকটা হচ্ছে মিউসিলেজ, সেটা হচ্ছে আমরা জবা ফুলের মধ্যে পাবো। এই গেল হচ্ছে আমার প্রথম 2টা পয়েন্ট, ত্বক এবং কোষ। এখন আমরা পড়ব হচ্ছে এপিডার্মিসের কাজ। আসো, আচ্ছা এখন হচ্ছে আমি পড়াবো হচ্ছে ত্বকের পরে কোষ পড়িয়েছি, কোষের পরে হচ্ছে আমরা ইনশর্টে পড়বো হচ্ছে এপিডার্মিসের কাজ। এটা 3 নম্বর এবং 4 নম্বরে আসবে। দেখো 3 নম্বর এবং 4 নম্বরের কোশ্চেনের আনসারগুলোতে ফুল মার্কস পাওয়ার জন্য তোমাকে অবশ্যই 1.5 থেকে 2 পেজ লিখতে হবে। দেখো আমি এখানে এপিডার্মিসের কাজের জাস্ট মেন পয়েন্টগুলো লিখেছি, তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে অবশ্যই ইলাবোরেটিভলি লেখার ট্রাই করবে, লাইক রচনা লেখার মতো যেভাবে লিখো সেভাবে যদি তুমি আনসার করতে পারো তাহলে তোমার ফুল মার্কস পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আসো, এপিডার্মিসের কাজ, এটা খুবই সোজা একটা টপিক, আমি অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে এটা না পড়ালেও পারতাম, যেহেতু আমি এটা একাডেমিক প্লাস অ্যাডমিশন ক্লাস তো নিচ্ছি, আমি চাচ্ছি তোমরা ডিটেলসে কথাগুলো শোনো। দেখো এপিডার্মিসের কাজ কি? এপিডার্মিসের কাজ হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করা। দ্যাট মিনস দেখো এটা যেহেতু আবরণীটা দেয়, সে বাইরের যে কোনো ধরনের আঘাত থেকে সে একটা গাছকে রক্ষা করতে পারবে, এটা সিম্পল কাজ। দেন হচ্ছে গ্রন্থিযুক্ত ত্বক প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করে। দেখো অনেক এই ত্বকের মধ্যে যেসব গ্রন্থিগুলো থাকে সেখান থেকে বিভিন্ন ধরনের পদার্থ বের হয়ে আসে, এবং হচ্ছে বিভিন্ন ধরনের পদার্থ বের হয়ে আসার কারণে যখন কোনো প্রাণী সেখানে অ্যাটাক করে বা খেতে চায় বা কামড় দেয়, তখন তারা দুর্গন্ধ বের হওয়ার কারণে সেখানে আর তারা খায় না। যেমন একটু আগে আমরা মাইরোসিনেজ এনজাইমের কথা পড়েছিলাম, সে মাইরোসিনেজ কোষের এনজাইমটা যে গ্রন্থির মধ্যে থাকে সেই গ্রন্থি থেকে মাইরোসিনেজ এনজাইম নিঃসরণ হয়, ফলে সেটা বিভিন্ন প্রাণী সেখানে আক্রমণ করতে পারে না। দেন আসো হচ্ছে পানির অপচয় রোধ করে। কিছু কিছু কোষের ক্ষেত্রে সেটা হচ্ছে তারা পানির অপচয়টা রোধ করে, মানে দ্যাট মিনস হচ্ছে অনেকগুলো কম্প্যাক্ট স্ট্রাকচার, মানে কোষগুলো একসাথে একে অপরের সাথে আটকে থাকে বিধায় যতটুকু পানি সে মূল দিয়ে টেনে নেয় এবং তার ইউজেস যতটুকু করা প্রয়োজন, মানে অতিরিক্ত পানি সে বের হতে দেয় না। দেন হচ্ছে মোমের আস্তরণ, এটার কথা আমি একটু আগে বলছি যে লিগনিনের যে আস্তরণটা বা
কিউটিকলের যে মোমের আস্তরণটা থাকে সেটা কারণে ছত্রাক অ্যাটাক করতে পারে না। ছত্রাক ওখানে কোনো ধরনের খাবার দাবার বা ফুডগুলো পায় না, কারণ ছত্রাকের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছত্রাকের খাবার হচ্ছে গ্লুকোজ স্টার্চ টাইপের। সো সেখানে যেহেতু লিপিডটা থাকে, সো সেখানে সে কোনো ধরনের খাবার দাবার পায় না, সো অ্যাটাকও করতে পারে না। দেন আসে হচ্ছে বুলিফর্ম কোষ পানি সঞ্চয় করে। আমি একটু আগে বলছি বুলিফর্ম বলতে এখানে হচ্ছে বাবল, বাবল বলতে এখানে বাতাসের মতো একটা জায়গা থাকে, সেখানে হচ্ছে পানি সে সঞ্চয় করে রাখতে পারে, যাতে পরবর্তীতে যদি সে মাটির নিচ থেকে পানি সাপ্লাইটা কম থাকে তখন সে সেটাকে ব্যবহার করতে পারবে। দেন আসে হচ্ছে পত্র রন্ধ্র দিয়ে হচ্ছে গ্যাসের আদান প্রদান করে। ভাই এটা খুবই সিম্পল একটা জিনিস, আমরা জানি উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে পত্র রন্ধ্র দিয়ে এবং অক্সিজেনটা ত্যাগও করে সে পত্র রন্ধ্র দিয়ে, এবং আর এই পত্র রন্ধ্র থাকে হচ্ছে ত্বকের মধ্যে। দেন আসলে হচ্ছে ক্লোরোপ্লাস্টযুক্ত ত্বক খাদ্য বানায়। একটু আগে আমি তোমাদেরকে রক্ষী কোষ পড়িয়েছিলাম এবং বলেছিলাম রক্ষী কোষের মধ্যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্টটা হচ্ছে তোমার খাদ্য বানায়। দেন হচ্ছে মূলরম। দেখো আমি প্রথম দিকেই বলেছিলাম হচ্ছে ত্বকীয় মূলের ত্বকের নাম হচ্ছে এপিব্লেমা। সেই এপিব্লেমার মধ্যে মূলরোম থাকে, মানে ছোট ছোট কিছু ছিদ্র থাকে, সেই মূলরোম দিয়ে পানি এবং খনিজ লবণটা সে শোষণ করে নেয়। ফাইনালি ত্বক কোষ বিভাজিত হয়। কোনো কারণবশত যদি গাছ বা উদ্ভিদ আঘাতপ্রাপ্ত হয়, সেই ক্ষতটা সারিয়ে তোলার কাজ করে হচ্ছে এই ত্বক। ওকে, তাহলে এই যে ছোটোখাটো 1 2 3 4 এবং টোটাল হচ্ছে 7টা পয়েন্ট, তাহলে হচ্ছে তোমার টোটাল তো 9টা পয়েন্ট। এই 9টা পয়েন্ট তুমি মেমোরাইজ করে যাবে। আশা করি তুমি বানিয়ে বানিয়ে 1 থেকে 2 পৃষ্ঠা তুমি লিখলে 3 অথবা 4 ইজিলি পাবে। এখন আসো হচ্ছে আমরা এপিডার্মাল উপবৃদ্ধিটা পড়বো। দেখো এপিডার্মাল উপবৃদ্ধি ইন্ডিভিজুয়াল রিটারের মধ্যে কিন্তু আসে। ওকে, আসো এপিডার্মাল উপবৃদ্ধি পড়বো এখন। আচ্ছা, এখন আসা হচ্ছে আমি পড়াবো হচ্ছে এপিডার্মাল উপবৃদ্ধি। দেখো এটা কিন্তু রিটেনে আসছে, ওকে, এবং এমসিকিউর মধ্যেও আসবে। এমসিকিউ রিটেনের প্রিপারেশান ভালোভাবে নিলে এমসিকিউ প্রিপারেশান কিন্তু আমার কথা মতো 80% শেষ হয়ে যায়। দেখো এপিডার্মাল উপবৃদ্ধি বলতে আমরা বুঝবো, দেখো আমাদের স্কিন থেকে বিভিন্ন ধরনের লোম আসছে, আবার তোমরা দেখবা গাছের মধ্যে অনেক ধরনের কাঁটা থাকে, ওই কাঁটাগুলোকে বলা হয়েছে উপবৃদ্ধি। তাহলে যদি আমি ডেফিনেশন বলি, ত্বক থেকে উদ্গত যে উপাঙ্গ, উপ অঙ্গ বলা হয় কারণ এটা হচ্ছে ছোট থাকে। উপ অঙ্গ, অঙ্গ চেতে ছোট হয়, দ্যাটস ওয়াই এটাকে বলা হয়েছে ত্বক থেকে উদ্গত উপাঙ্গকে বলা হয়েছে এপিডার্মাল উপবৃদ্ধি। এখান থেকে আমরা 4টা টপিক পড়বো। তোমার হচ্ছে যে 5টা টপিক টোটাল। একটা হচ্ছে রোম বা ট্রাইকোম, এইটা রিটেনে আসে কারণ এখানের মধ্যে কিছু ফিগার আছে। দেখো রোম বা ট্রাইকোম এটা হচ্ছে যে তোমার মূলের মধ্যে থাকে হচ্ছে তোমার মূলরোম, আর কাণ্ডের মধ্যে থাকবে হচ্ছে কাণ্ডরোম। এখন এগুলো দেখতে কেমন হয় দেখো, এগুলা হতে পারে হচ্ছে এককুশি বা বহুকুশি, ওটা একটা সিঙ্গেল থাকতে পারে অথবা গুচ্ছাকারে থাকতে পারে। দেখো হচ্ছে মূলরোমটা, এই মূলরোম হবে হচ্ছে এককুশি এবং মূলরোমের মধ্যে কিউটিকল থাকবে না। কাণ্ডরোম হচ্ছে বহুকুশি, কাণ্ড রোমের মধ্যে কিউটিকলটা থাকবে। আমরা কিন্তু জানি কিউটিকলটা কি জিনিস। এখন দেখো এখান থেকে হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে কিউটিকল কেন থাকে না মূলরোমের মধ্যে? এটা ব্যাখ্যাটা হচ্ছে মূলরোম দিয়ে হচ্ছে একটা উদ্ভিদ পানি খনিজ লবণ এগুলো টেনে নেয়। যদি মূলরোমের মধ্যে হচ্ছে কিউটিকল থাকে তাহলে সেটার যে থিকনেস, সেটার যে তোমার হচ্ছে যে মূলরোমটা যদি অনেক বেশি শক্ত হয় তাহলে সে কিন্তু পর্যাপ্ত পানি টেনে নিতে পারবে না। দ্যাটস ওয়াই মূলরোমের মধ্যে হচ্ছে কিউটিকলটা থাকে না। সো এটা হচ্ছে আমরা কি জানি, এটা হচ্ছে পানি শোষণে হেল্প করবে। কাণ্ডরোমের মধ্যে কিউটিকল থাকবে এবং কাণ্ডরোম হচ্ছে আঠা গদ বিষাক্ত পদার্থ নিঃসরণ করে। এটা এমসিকিউতে আসে, তাই আমি এটা আলাদা করে দিলাম। দেন আসা হচ্ছে এখানের মধ্যে হচ্ছে এই যে রোমগুলো, এখন কি কি টাইপের রোম হতে পারে দেখো। এই যে এইটা হচ্ছে এককুশি রোম। দেখো এটা সিঙ্গেল একটা কোষ, এটা কি এককুশি এবং এটা একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে এককুশি অশাখ। কারণ দেখো এটা কোনো শাখা নাই, কারণ এই যে দেখো এইটা হচ্ছে এককুশি, তাহলে এটা দেখো একটা কোষ, এটা হচ্ছে বহু কোষ, আর এটা হচ্ছে এককুশি অশাখ, আর এটা হচ্ছে এককুশি শাখাযুক্ত। কেন এটা?
দেখো এককোষী শাখাযুক্ত বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝবো? শাখাযুক্ত হচ্ছে তারা, এটা দেখছো কয়টা ব্রাঞ্চ আছে। আর এটা কি? এটা হচ্ছে বহুকোষী, বহুকোষী। এবং এটা কি? এটা হচ্ছে সিম্পল, এটা হবে বহুকোষী শাখাযুক্ত। এটা কি? বহুকোষী শাখাযুক্ত। ওকে, তাহলে এই চারটা ফিগার কিন্তু সামটাইমস রোম বা ট্রাইকোম যদি আসে তোমরা এই চারটা ফিগার দিবা। দেখো এটা হচ্ছে এককোষী অশাখ, এককোষী শাখাযুক্ত, বহুকোষী, বহুকোষী শাখাযুক্ত। দেন দিস ইজ ইম্পর্টেন্ট, শল্ক কাকে বলে? শল্কটা হচ্ছে আমরা চ্যাপ্টার 6-এ গেলে 5-6-এ আমরা পাই। তবে এখানে তুমি সিম্পলি জ্ঞানমূলকের জন্য শিখবা যে পাতলা ঝিল্লি সদৃশ রোমকে বলা হয়েছে শল্ক। এখন আরেকটা স্পেশাল পয়েন্ট আমরা পড়বো, এটাকে বলা হচ্ছে দর্শক রোম। এইটা তোমরা একটু খাতার মধ্যে লিখে নাও অথবা ভিডিও পজ করে বারবার পড়বে। দেখো দংশক রোমটা আমরা বলি হচ্ছে, এগুলো হচ্ছে দংশক বলতে হচ্ছে, দেখো সাপ যেমন দংশন করে, তো তারা হচ্ছে যে এরকম ভাবে হচ্ছে তারা দংশন করবে। এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে এককোষী থাকে, সূচালক থাকে, এবং হচ্ছে ওরা সামটাইমস এটা হচ্ছে প্রোটেকশনের জন্য কাজ করে। তুমি দেখবা যে গাছের যে কাঁটাগুলা সেগুলো হচ্ছে আমাদেরকে, ধরো তুমি যদি কোনো গাছের মধ্যে যদি কাঁটাযুক্ত গাছে হাত দিয়ে দাও হুট করে, তোমার মনে হবে যে তুমি বেশ ব্যথা পাচ্ছ, কারণ মনে হবে কেউ তোমাকে দংশন করছে। তো এগুলো হচ্ছে তোমার বেসিক্যালি এককোষী হয়, সূচালো হয়, কোনো কোনো ক্ষেত্রে ভিতরে বিষাক্ত রসপূর্ণ থাকতে পারে। এগুলাকে বলা হয়েছে দংশক্রম। এগুলো হচ্ছে তোমরা যেমন বিছুটি, তারপর হচ্ছে অগ্নিচূড়া, এইসব জায়গাগুলো হচ্ছে এগুলো হচ্ছে দংশক্রমের নাম। আবারও বলছি, দংশক্রম হচ্ছে এককোষী, সূচালো, ভিতরে বিভিন্ন ধরনের পদার্থ থাকতে পারে, বিষাক্ত, এবং এটার এক্সাম্পলটা আমার মাথায় রাখবে যে অগ্নিচূড়া এবং হচ্ছে বিছুটি, এটা পরীক্ষার মধ্যে কিন্তু আসতে পারে। দেন আসো হচ্ছে গ্রন্থিরোম। দেখো গ্রন্থিরোম হচ্ছে এটা বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকমকে বলা হয়েছে গ্রন্থিরোম। বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকমকে বলা হয়েছে গ্রন্থিরোম। এটাও জ্ঞানমূলকের জন্য পড়বা এবং এমসিকিউতে আসতে পারে। বিশেষ ধরনের বহুকোষী রোমকে বলা হচ্ছে, ট্রাইকমকে বলা হচ্ছে গ্রন্থিরোম। এইবার আসো হচ্ছে লাস্ট টপিক, থলে। দেখো থলে থেকে হচ্ছে, থলেটা হচ্ছে এটা এক ধরনের বিশেষ ধরনের পানি ধারণ করে, মানে থলের ভিতরে হচ্ছে পানিটা থাকে। তো বলা হয়ে থাকে শীতকালে সেই পানিটা বরফে পরিণত হয়। শীতকালে সেই পানিটা বরফে পরিণত। এখান থেকে একটা এমসিকিউ আসে। দেখো তোমরা বইয়ের মধ্যে গেলে পাবা যে একটা উদ্ভিদ আছে, সেটাকে আমরা বরফ উদ্ভিদ নামে চিনি। এটা সাইন্টিফিক নেম হচ্ছে মেসেমব্রাইনথিমাম ক্রিস্টালিনাম। অনেক বড় একটা নাম, হ্যাঁ, অনেক বড় একটা নাম। এই নামটা তুমি দেখবে, এটা মুখস্থ করার ওরকমভাবে প্রয়োজন নেই। দেখো এত বড় নাম তুমি পরীক্ষার মধ্যে আসলে এমনিতেই পারবা। যে কোনো সাইন্টিফিক নেম কয়েকবার উচ্চারণ করলে তুমি পারবা। তাহলে দেখো এই যে থলির ভিতরে পানি জমা হয় এবং সেটা যখন শীতকালে বরফে পরিণত হয়, সেই উদ্ভিদের নাম হচ্ছে বরফ উদ্ভিদ। ওটাকে আমরা মেসেমব্রাইনথিমাম ক্রিস্টালিনাম নামে চিনি। আমি ক্লাসটা শর্ট করার ট্রাই করছি, দ্যাটস দ্রুত বলছি। দেখো এই যে এপিডার্মাল উপবৃদ্ধি, আমাদের আজকে 1, 2, 3, 4 নাম্বার টপিকে আমরা আছি। দেখো এখানে হচ্ছে তাহলে রোম বা ট্রাইকোমটা পড়বে। এইটা আসে যে এককোষী মূলরোম কেমন? এককোষী এবং কিউটিকল থাকে না। কাণ্ডরোম বহুকোষী, কিউটিকল থাকে। এবং হচ্ছে তোমার শল্ক ডেফিনেশন, গ্রন্থিরোম, থলি, এগুলোর সংজ্ঞা পরীক্ষার মধ্যে আসে। কোন রোমটা কেমন দেখতে, তারপর হচ্ছে দংশক রোমের উদাহরণটা কি, তারপর হচ্ছে তোমার থলির মধ্যে বরফ উদ্ভিদ কোনটা, আই রিপিট বরফ উদ্ভিদ মেসেমব্রাইনথিমাম ক্রিস্টালিনাম। অনেক বড় একটা সাইন্টিফিক নেম, বইয়ের মধ্যে দেখবে আছে, এটা এমসিকিউর মধ্যে কিন্তু আসে। তাহলে এই ছিল আমাদের এপিডার্মাল উপবৃদ্ধি। আমরা এখন পড়ব হচ্ছে এপিডার্মাল রন্ধ্র। এপিডার্মাল রন্ধ্র, আচ্ছা দেখো এই যে পুরো ক্লাসটা আমি প্রত্যেকটা টপিক বোর্ডে লিখে লিখে পড়াতে পারি, এতে করে ভিডিও লেংথটা হয়ে যাবে অনেক বড়। আর আমরা সাধারণত ভিডিও লেংথ দেখলে সেখানে আর পড়তে চাই না। কিন্তু মনে রাখবে একাডেমিকের ক্লাস, মানে তুমি যখন কোনো একটা অধ্যায় প্রথমে পড়বে তখন অবশ্যই ডিটেলডে প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝার ট্রাই করবে। তারপরে গিয়ে তুমি যদি ওয়ান শট ক্লাস করো বা রিভিশনের সময় যদি তুমি ওয়ান শট ক্লাসগুলো পড়ো, তখন তোমার জন্য সেটা বেনিফিটেড হবে। ডিরেক্ট ওয়ান শট দিয়ে কখনোই অ্যাডমিশনে চান্স পাওয়া যায় না, সেটাতে শুধুমাত্র পরীক্ষায় পাস করা যায়।
সো কেউ যদি অ্যাডমিশনের চান্স পেতে চাও, তোমাকে একাডেমিকের ক্লাসগুলো পুরোপুরি মনোযোগ দিয়ে লাইন বাই লাইন ধরে করতে হবে। তুমি তোমার রিভিশনের জন্য ওয়ান শট ক্লাস ইউজ করতে পারো, অথবা তুমি টেস্ট পরীক্ষা দিচ্ছ, অমুক পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার আগের দিন পাস করার জন্য তুমি ওয়ান শট ক্লাস দেখবে। অন্যথায় পুরো ক্লাসের জন্য, পুরো প্রিপারেশনের জন্য তুমি এই ধরনের ডিটেলডে ক্লাসগুলো দেখবে। দেখো আমি প্রথম 1টা 2টা 3টা 4টা টপিক হচ্ছে আমি আগে লিখে রাখছি, দেন তোমাদেরকে বুঝাইছি যাতে ভিডিওর লেন্থটা শর্ট হয়। কিন্তু এখন হচ্ছে আমি এপিডার্মাল রন্ধ্রটা আমি বোর্ডে লিখে পড়াবো, তোমরা মনোযোগ দেওয়ার ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা, আসো হচ্ছে দেখো এটার নাম হচ্ছে কি এপিডার্মাল রন্ধ্র। দেখো রন্ধ্র বলতে হচ্ছে আমরা যেটা বুঝবো এটা হচ্ছে ছিদ্র, এপিডার্মাল রন্ধ্র। ওকে, এখন হচ্ছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পত্ররন্ধ্র, একটা হচ্ছে পত্ররন্ধ্র, আর এটা হচ্ছে পানিপত্ররন্ধ্র, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে হাইডাথোট, পানিপত্র রন্ধ্র। দেখো এখানে পত্র রন্ধ্রর ডেফিনেশনে যদি আমরা আসি, এটা হচ্ছে উদ্ভিদের বায়বীয় অংশে অবস্থিত দুইটা রক্ষী কোষ। এই যে দেখো পত্ররন্ধ্রের স্ট্রাকচারটা আমরা পড়ি। প্রথমত তোমাকে যেটা জানতে হবে পত্ররন্ধ্রের গঠন। খেয়াল করো আমি একটু কিন্তু পত্ররন্ধ্রের গঠন এঁকেছিলাম, তারপর আমি আবার আঁকার ট্রাই করছি। দেখো এখানে কি কি জিনিস থাকে। প্রথমত হচ্ছে দুইটা রক্ষী কোষ থাকবে, এই যে দেখো এগুলো কি, এগুলো হচ্ছে রক্ষী কোষ, এগুলো কি রক্ষী কোষ। এখন দেখো রক্ষী কোষের ভিতরে নিউক্লিয়াস থাকবে, এগুলো হচ্ছে নিউক্লিয়াস। দেখো আমার লেকচারে আমার এন মানে হচ্ছে নিউক্লিয়াস। দেন এখানের মধ্যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকবে, এটা কি থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, CHLOROPLAST, ক্লোরোপ্লাস্ট থাকবে। এই যে মাঝখানের যে জায়গাটা, এই যে মাঝখানের যে জায়গাটা, এইটাই হচ্ছে আমাদের পত্ররন্ধ্র। দেখো তুমি যখন ছবি আঁকবে, আমি যেরকম অনেকটা সাইড মিলে লেবেলিং করছি, তোমরা যে কোনো একটা সাইডে লেবেলিং করার ট্রাই করবে। দেখো এখানে স্পেশালি আর কি কি আছে, এখানে চারপাশে কিছু সহকারী কোষ থাকবে। দেখো কিছু সহকারী কোষ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কিছু সহকারী কোষ থাকবে। দেখো এগুলোর নাম কি, এগুলোর নাম হচ্ছে সহকারী কোষ। তাহলে তুমি দেখো যে একটা ছবির মধ্যে তুমি মোটামুটি কয় ধরনের মার্কিং পাবা। রক্ষী কোষটা দেখাবা, তার ভিতরে নিউক্লিয়াস, তার ভিতরে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তার ভিতরে হচ্ছে সহকারী কোষ। এরপরে হচ্ছে টোটালি হচ্ছে আমরা যে জিনিসটা পাবো ওটার নামই হচ্ছে পত্ররন্ধ্র। দেখো তাহলে হচ্ছে দেখো রক্ষী কোষ, রক্ষী কোষের ভিতরে আসে হচ্ছে তো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পাশে আসে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তারপর হচ্ছে সারাউন্ডিংসে কিছু সহকারী কোষ থাকবে, আর হচ্ছে তোমার এখানের মধ্যে হচ্ছে পত্ররন্ধ্র থাকবে। এখানের মধ্যে হচ্ছে মাঝে মাঝে কিছু বায়ুকুঠুরি, মানে এখানে কিছু বাতাস জমা থাকে। হ্যাঁ, এই যে ধরো এটা হচ্ছে বায়ুকুঠুরি বা শ্বাসকুঠুরি থাকতে পারে, এটা তুমি না দেখালেও চলবে, বাট আমি বললাম যে কোষগুলোর মাঝখানে কিছু কিছু জায়গায় বাতাস জমে থাকে। তাহলে এইটাই হচ্ছে তোমার পত্ররন্ধ্রের গঠন। এখন দেখো পত্ররন্ধ্র নর্মালি দিনে খোলা, আর একটা হচ্ছে রাতের বেলা বন্ধ থাকে, রাতে বন্ধ। তবে এক্সেপশনাল হচ্ছে পাথরকুচি গাছ, ওইটা হচ্ছে দিনে বন্ধ আর রাতের বেলা থাকে হচ্ছে খোলা। আর এই যে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়াটা যে কন্ট্রোল করে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রক্ষী কোষ। আমরা একটুকে পড়েছি বুলিফর্ম কোষও কিন্তু পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হয়ে সাহায্য করে, প্রচ্ছেদন নিয়ন্ত্রণ করে। এখন দেখো এই পত্ররন্ধ্রের মধ্য দিয়ে যে বাতাসটা বের হয়ে আসে, দেখো আমাদের যেমন সুইটিং হয়, আমরা কিন্তু পানি বের হয়ে যাচ্ছে, হ্যাঁ লবণ বের হয়ে যাচ্ছে ঘামের সাথে, উদ্ভিদেরও সেভাবে সুইটিং হয়, তবে সেটা আমাদের মধ্যে খুব ঘাম বের হয় না, ওদের ভিতরে থাকা যে পানিটা সেটা জলীয় বাষ্পে পরিণত হয়ে সেটাই পত্ররন্ধ্রের মধ্য দিয়ে বাইরে বের হয়ে আসে। এটাকে আমরা বলি হচ্ছে প্রচ্ছেদন। আমরা প্রচ্ছেদনের ইন ডিটেলস অধ্যায় 9-এ গিয়ে পড়বো। তাহলে এখন হচ্ছে এখন যেটা লাগবে সেটা হচ্ছে পত্ররন্ধ্রের প্রকারভেদ, এটা পরীক্ষার মধ্যে আসে। ওকে, আমি দেখো একটু তোমাদেরকে ছবি এঁকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি। তাহলে গঠনটা আমাদের গেল, এখন হচ্ছে আমরা পড়ব হচ্ছে প্রকারভেদ। গঠনটা তোমরা ভিডিওটা টেনে কয়েকবার দেখবে, আশা করি খুব ইজিভাবেই পারবে। ছবিটা আঁকবে, ছবিকে ফলো করে তুমি কথাগুলো লিখলেই গঠনটা শেষ। আমি অলওয়েজ একটা কথা বলি, যারা ছবি ভয় পাও তারা প্রথমে ছবিটা আঁকবা, ছবিকে ফলো করে বর্ণনা লিখবা। ছবি একভাবে লিখবা, বর্ণনা আরেকভাবে লিখবা, এভাবে প্রিপারেশনটা হয় না, কষ্ট হয়, ঠিক আছে? এখন আসা হচ্ছে পত্ররন্ধ্র কি কি টাইপের হতে পারে। এই যে দেখো প্রথমত হচ্ছে ডায়াসাইটিক। দেখো আমাকে নামগুলো লিখি, দেখো ডায়াসাইটিক, এটা কি
এটার নাম হচ্ছে ডায়াসাইটিক। তারপর হচ্ছে তোমার আছে হচ্ছে প্যারাসাইটিক, প্যারাসাইটিক। তারপর হচ্ছে আছে হচ্ছে টেট্রাসাইটিক। আচ্ছা, এটা হচ্ছে অ্যানাইসোসাইটিক, অ্যানাইসোসাইটিক। তারপর আছে হচ্ছে টেট্রাসাইটিক। তারপর আছে হচ্ছে অ্যাক্টিনোসাইটিক, অ্যাক্টিনোসাইটিক। তারপর আছে হচ্ছে অ্যানামোসাইটিক। এই যে 6টা ধরন। অনেকে বলে যে স্যার আমি তো বাংলা ভার্সনের স্টুডেন্ট, আমাকে কেন ইংলিশে লিখবো? দেখো এগুলো বইতে এইভাবেই দেওয়া আছে, তোমাকে এইভাবেই আনসার করতে হবে। দেখো আচ্ছা, এখন আসো হচ্ছে আমি তোমাকে দেখাই যে অ্যাকচুয়ালি ডায়াসাইটিক কোষ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝবো। দেখো ডায়াসাইটিকটা হচ্ছে এখানে ধরো যেটা পত্র রন্ধ্র থাকবে, দেখো ছবিটা একটু বোঝার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে, আমি একটু উঁচুতে আঁকি তাতে করে আমাদের জায়গাটা ইউজ করতে পারবো। দেখো এইটা হচ্ছে পত্র রন্ধ্র, সাপোজ এটা হচ্ছে পত্র রন্ধ্র। এখন ওরা বলতেছে যে পত্র রন্ধ্রের সাথে যে কোষগুলো থাকবে, আচ্ছা আমি এটা এভাবে আঁকি। দেখো এই যে এইটা হচ্ছে পত্র রন্ধ্র, ওকে। আর এই যে তার যে সহকারী কোষগুলো ছিল, সহকারী কোষগুলো দেখো, সহকারী কোষগুলো এইভাবে থাকে। এখন তুমি যদি এটাকে হিসাব করো, ডায়াসাইটিক মানে 2টা সহকারী কোষ থাকবে। এবং যদি আমি ধরো এইটাকে যদি ধরি পত্র রন্ধ্র, আর এইটাকে যদি ধরি হচ্ছে আমাদের সহকারী কোষ, তাহলে দেখো এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে ডায়াসাইটিকে হচ্ছে সহকারী কোষগুলা পত্র রক্ষী কোষের সাথে তোমার হচ্ছে 90 ডিগ্রি কোণ করে থাকবে। আবারও বলছি, ডায়াসাইটিকের মধ্যে হচ্ছে পত্র রন্ধ্রটা সহকারী কোষের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে। এখন দেখো প্যারাসাইটিক, প্যারাসাইটিকের মধ্যে কি দেখো, প্যারা শব্দের অর্থ হচ্ছে, প্যারা শব্দের অর্থ হচ্ছে চারপাশে। এখন বা এখানে হচ্ছে প্যারা শব্দের অর্থ হচ্ছে সমান্তরাল। তাহলে এই যে দেখো ছবিটা আমি একটু উপরে আঁকছি, দেখো এই যে মনে করো আমার পত্র রন্ধ্র, আর ঠিক তার সমান্তরালেই তোমার সহকারী কোষগুলা থাকে। এখন হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে তোমার কি হয়েছে, এই যে দেখো যেহেতু সমান্তরালে আছে, মানে পত্ররন্ধ্র যে লেভেলে, রক্ষী কোষগুলো সেম লেভেলে, সরি সহকারী কোষগুলো, এটার নাম হচ্ছে প্যারাসাইটিক। প্যারালাল মানে সমান্তরাল, এবং এটাও সমান্তরালে থাকবে। দেন আসলে হচ্ছে অ্যানাইসোসাইটিক। অ্যানাইসোসাইটিকের মধ্যে হচ্ছে এখানে হচ্ছে টোটাল 3টা কোষ থাকবে, 2টা বড় আর একটা হচ্ছে ছোট। খেয়াল করো, এটা হচ্ছে পত্ররন্ধ্র বা রক্ষী কোষগুলা। এ দেখো 2টা কোষ থাকবে, একটা কোষ অনেক বড়, আরেকটা কোষ অলমোস্ট অনেক বড়, আর এই যে একটা কোষ থাকবে এটা থাকবে হচ্ছে ছোট। তাহলে এটার নাম হচ্ছে অ্যানাইসোসাইটিক। আর দেখো যে টেট্রা, টেট্রা শব্দের অর্থ হচ্ছে 4 বা 4। তাহলে এখানে হচ্ছে ধরো এই যে পত্ররন্ধ্র, এই যে ধরো রক্ষী কোষ 4টা কোষ থাকবে সমান সমান 2, তারপর ধরো হচ্ছে 3, তারপরে ধরো হচ্ছে 4। এই যে 4টা কোষ সমানভাবে থাকবে, এটাকে বলা হয়েছে টেট্রাসাইটিক। দেন হচ্ছে অ্যাক্টিনোসাইটিক। অ্যাক্টিনোসাইটিকের ছবিটা ওরকমভাবে আঁকা যায়। দেখো আমি অ্যাক্টিনোসাইটিকের পিকচারটা আঁকছি। দেখো এই যে পত্র রক্ষী কোষগুলা, আর এই যে ইচ্ছা মতো রেডিয়ালি অনেকগুলা সহকারী কোষ সমানভাবে থাকতেছে, এটার নাম হচ্ছে অ্যাক্টিনোসাইটিক, অনেকগুলা। আর অ্যানোমোসাইটিকটা হচ্ছে তুমি কয়টা রক্ষী কোষের সাথে, মানে রক্ষী কোষের পাশে কয়টা সহকারী কোষ আছে সেটা তুমি গুণে শেষ করতে পারবা না। তাহলে এই যে পত্ররন্ধ্রের প্রকারভেদ, সেটা পরীক্ষার মধ্যে আসলে তুমি ডায়াসাইটিক লিখবা, ছবিটা আঁকবা, যেখানে রক্ষী কোষ এবং হচ্ছে সহকারী কোষ 90 ডিগ্রি কোণ করে থাকে। প্যারাসাইটিকে হচ্ছে রক্ষী কোষ এবং সহকারী কোষ সমান্তরালে থাকে। অ্যানিসোসাইটিকে হচ্ছে রক্ষী কোষ সহকারী কোষ থাকে হচ্ছে 2টা বড় আর একটা থাকে হচ্ছে ছোট। টেট্রাসাইটিকে হচ্ছে 4টা কোষ থাকবে, এবং অ্যাক্টিনোসাইটিকে অনেকগুলা কোষ লম্বালম্বি থাকবে। আর অ্যানোমোসাইটিকে মানে তুমি আলাদা করতে পারবে না কোনটা রক্ষী কোষ কোনটা সহকারী কোষ। অবশ্যই এটা পড়বে, এটা পরীক্ষার মধ্যে আসলে সুন্দর মতো ফিগার আঁকবে, নামটা লিখবে, ফিগারটা আঁকবে, ফিগারের সাথে করে 2টা লাইন করে বর্ণনা দিবে, তাহলে মিনিমাম 1.5 থেকে 2 পেজ কভার হয়ে যাবে, তো ইজিলি ফুল মার্কস পাবে। দেখো আমার এপিডার্মাল রন্ধ্রের পত্ররন্ধ্র অলমোস্ট শেষ। আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পত্ররন্ধ্রের কাজ। এটা বইয়ের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে। তারপর আমি আমার এই যে দেখো এটা হচ্ছে আমার শীট, ওকে।
এই যে এই শিটটা তোমরা আমাকে আমার ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে এটা পাবে। এটার মধ্যে থেকে রিটেনের কোয়েশ্চেনগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে এবং ট্রিক্সগুলো দেওয়া আছে। এটা রিটেনে আনসার করার উপযোগী করে তৈরি করে দেওয়া হয়েছে। দেন দেখো এখন কাজ কি, দেখো কাজ হচ্ছে পত্ররন্ধ্রের কাজ বাহিরের পরিবেশের সাথে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আদান প্রদানটাকে ঠিক রাখা, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ করাটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা খেয়াল রাখা, তারপর হচ্ছে তোমার হচ্ছে যে সে হচ্ছে সংগৃহীত পানিটা এক্সট্রা যে পানিটা সেটা বাষ্পাকারে বের করে দিচ্ছে, তারপর হচ্ছে তোমার পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়াটাকে কন্ট্রোল করতেছে, তারপর হচ্ছে রক্ষী কোষের এই যে ক্লোরোপ্লাস্টটা এটা কিন্তু খাদ্য উৎপাদনে সাহায্য করে। তোমরা যে কোনো ধরনের কাজ গুরুত্ব সেগুলো নিজে অবশ্যই পড়বে, পড়ে মাথার মধ্যে নিয়ে নিবে, দেন বানায় লিখবে। এভাবে করে কিন্তু 1.5 থেকে 2 পেজ লিখতে পারলে 3 out of 3 4 out of 4 কিন্তু পাওয়া যায়। দেন আসে হচ্ছে হাইডাথোট। হাইডাথোট দেখো এটার হাইডা কথাটা আসছে হচ্ছে হাইড্রো থেকে, হাইড্রোজেন প্লাস অক্সিজেন সেখান থেকে পানি হয়, তাহলে হাইডাথোট হচ্ছে পানি পত্ররন্ধ্র। দেখো নর্মালি পত্ররন্ধ্র দিয়ে হচ্ছে পানিটা বাষ্পাকারে বের হয়ে যায়, সেটা কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু এই পানি পত্ররন্ধ্র দিয়ে যখন পানিটা বের হয়ে আসবে সেটা তুমি ক্লিয়ারলি দেখতে পাবা যে পানিটা চুইয়ে চুইয়ে পড়তেছে। অনেকে এটাকে কম্পেয়ার করে যে শীতকালে শিশির পড়ে, আসলে শিশির তো পড়ছে, পড়ে গাছের উপরে পড়ে আছে, বাট পানিপত্র রন্ধ্রের যেসব উদ্ভিদের মধ্যে পায় সেখান থেকে ওদের বডি থেকেই পানিটা বের হয়ে আসে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পানিপত্র রন্ধ্র। এটা একটা ছবি আছে, বইতে দেখতে পারো, যদি কেউ পারো সেটা আঁকবা, না আঁকতে পারলেও হবে। তবে স্পেশালি এই যে পানিপত্র রন্ধ্র দিয়ে যে পানিটা বের হচ্ছে, পানিটা যে পড়তেছে, সেই পানিটা পড়ার যে প্রসেস সেটাকে বলা হচ্ছে গাটেশন। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে গাটেশন। এটা 1 নম্বরে দেয় এবং পানিপত্র রন্ধ্র 2 নম্বরে আসতে পারে। তখন তুমি এই কথাগুলো লিখবা যে সে মানে এটা বেসিক্যালি বর্ষাকালে পাওয়া যায় এবং 3টা উদ্ভিদের মধ্যে, তোমাদের আবুল হাসান স্যারের বই অনুযায়ী 3টা উদ্ভিদের মধ্যে আমরা পাবো। এটা মনে রাখার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে তুমি এইটা লিখতে পারো। দেখো দেখো ঘাস কাটো, দেখো ঘাস কাটো, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো। দেখো যে ঘাস, এখানে কতে হচ্ছে কচু আর টতে হচ্ছে টমেটো, এই 3টা হচ্ছে তোমার পানিপত্ররন্ধ্র এক্সাম্পল তোমাদের আবুল হাসান স্যারের বই অনুযায়ী। তাহলে এইটা হচ্ছে পানিপত্ররন্ধ্রের এক্সাম্পল হচ্ছে ঘাস কাটো, দ্যাট মিনস ঘাস, কচু, টমেটো। দেন হচ্ছে তোমার এখানের মধ্যে হচ্ছে যে হাইডাথোট দিয়ে যে পানিপত্ররন্ধ্র পানিটা বের হয়ে যায় এটাকে বলা হয় হচ্ছে গাটেশন। দেখো ভিডিও লেকচারের অনেক সুবিধা, সেটা হচ্ছে কি তুমি লেকচারটা যখন তখন টেনে দেখতে পারবে। তাহলে আমি আজকে ত্বকীয় টিস্যুতন্ত্রটা এখানেই শেষ। আমি ত্বকের ইস্যুস নিয়ে পড়বা, কোষ পড়বা, এপিডার্মিসের কাজ পড়বা, এপিডার্মাল উপবৃদ্ধি পড়বা, এপিডার্মাল রন্ধ্র পড়বা, পত্ররন্ধ্র, হাইডাথোট। আমি নেক্সট ক্লাসটা নেব হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্রের উপরে, তারপরে গিয়ে আমি ভিত্তির টিস্যুতন্ত্রটা পড়াবো। এবং এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে বইয়ের মধ্যে কিছু ছবি আছে, মূলের লম্বচ্ছেদ, প্রস্থচ্ছেদ, কাণ্ডের প্রস্থচ্ছেদ, সেগুলো কীভাবে আঁকা সহজ করে, সেই ক্লাসগুলো আমি ইনশাল্লাহ দেব। তোমরা ক্লাসগুলো সুন্দরভাবে করবে, অবশ্যই নোট করবে। আর যদি আমার পিডিএফ লাগে সেটা নিজেরা নিয়ে প্রিন্ট করে নিয়ে সেখানেও নোট করতে পারবা। ওকে, পিডিএফের জন্য আমার হোয়াটসঅ্যাপে নক করলে হবে। এবং কোনো ক্লাসে যদি কোনো ধরনের পরামর্শ থাকে সেটা তোমরা দিবা, কোনো কোয়েশ্চেন থাকলে সেটা কমেন্টে করবা, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যে কোনো ধরনের কোয়েশ্চেন তোমরা করতে পারবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।